তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে ইংলিশ সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়। তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ইংলিশ সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড বাই 4 ক্যাটাগরিজ। কিন্তু আমরা চারটে নিই না, সাধারণত তিনটে নিই, তবু চারটের নাম তোমাদের আমি বলে রাখছি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যাকে বাংলা বলা হয় সরল বাক্য। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যাকে বাংলায় বলা হয় জটিল বাক্য। থার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যাকে বাংলায় বলা হয় যৌগিক বাক্য। এবার ফোর্থ বলে কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কিছুই না, দুটোর গুণ থাকবে। সো ওটা না আলোচনা করলেও চলবে। আমরা মেন আলোচনার আমাদের বিষয় হবে, যেটা আমাদের সিলেবাসে আছে, জেনারেলি তিনটে ভাগে ভাগ করা যায় সেন্টেন্সকে গঠন অনুসারে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, বাংলায় বলা হয় সরল বাক্য, আর একটাকে বলা হয় কমপ্লেক্স জটিল বাক্য, একটা কম্পাউন্ড যৌগিক বাক্য। এবার এটা বলার আগে আমাকে বলে নিতে হবে যে সেন্টেন্স তো আমরা আগে শিখেছিলাম কাকে বলে, যে কতগুলো শব্দ যদি পাশাপাশি বসিয়ে মনের কোনো ভাব প্রকাশ করে অর্থপূর্ণ, তবে তাকে আমরা বাক্য বাংলা এবং ইংরেজিতে সেন্টেন্স বলি। এবারে সেন্টেন্সকে যখন আমরা গঠন অনুসারে ভাগ করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন আমাদের এর সঙ্গে ক্লজ বলে একটা এসে যাচ্ছে ব্যাপার। ক্লজ কাকে বলে? ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স। এটা কখনো কখনো পুরো মানে দিতেও পারে, আবার কখনো কখনো সেন্টেন্সের মধ্যে আর একটা পার্টের ওপর নির্ভর করে মানে দেয়। সেই জন্য আমাকে এটা বলার আগে ক্লজের ডিভিশনটা বলতে হবে। ক্লজ সাধারণত দুভাগে ভাগ করা যায়। কেন বলছি তোমরা বুঝতে পারবে কেন আমরা ক্লজটা বলছি। ক্লজকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, মানে প্রধান ক্লজ। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ মানে শুনেই বুঝতে পারছো যে প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা একাকী স্বাধীনভাবে মানে তোমাকে দিয়ে দেবে, বাক্যটা অর্থপূর্ণ বাক্য দেবে। আর আরেকটা যেটা ক্লজ আছে, সেটা নামেতেই বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে কখনো আমরা স্বাধীনভাবে বাক্য ব্যবহার করতে পারবো না, কিন্তু এতে তুমি ভার্বও পাবে, সাবজেক্টও পাবে, সমস্ত কিছুই পাবে, কিন্তু এটা ডিপেন্ড করবে সেন্টেন্সে আর একটা পার্টের উপর। তাহলে মেন ক্লজ যেটা, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে বুঝতে পারলে কেন ক্লজ বললাম। মেন ক্লজের আর একটা নাম কি? ইনডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্য। আর একটা ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেটা স্বাধীন নয়, আর একটার উপর নির্ভর করে। তাহলে মেন ক্লজটাই আমার সিম্পল সেন্টেন্স। প্রধান যে ক্লজ, ওটাই সিম্পল সেন্টেন্স। রাম ইজ এ গুড বয়, রাম হয় ভালো ছেলে, এটা অর্থপূর্ণ বাক্য। হ্যাঁ, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার বলে দিয়ে দিলে, বা রবীন্দ্রনাথ ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট বলে দিলে, এটা একটা বাক্য হয়ে যাবে। সে যদি বলে যে আই লিভ ইন কোন নগর, আমি কোন নগরে থাকি, এটা সিম্পল হয়ে গেল। এটা কারোর ওপর নির্ভর করছে না। দেখছো এতে ফাইনাইট ভার্ব রয়েছে, একটা মেইন ভার্ব, সাবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে এটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে সিম্পল সেন্টেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার যখনই আমি কমপ্লেক্স করতে যাব, তখনই তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সিম্পল সেন্টেন্সের সঙ্গে কোনো কোঅর্ডিনেটিং লিঙ্কার, সেটা হুইচ, দ্যাট, হাউ, যে কোনো একটা লিঙ্কার হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্কার হয়ে তোমার ওটা যোগ করে দেবে ক্লজটা, তখন তাকে জটিল বাক্য। কিন্তু সেই ডিপেন্ডেন্ট ক্লজটা বলার আগে তার ভাগগুলো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যে ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, এটা নাউনের মতনই ইউজ হয় সেন্টেন্সে, ওই জন্য নাউন ক্লজ নাম হয়েছে। আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভের মতো ইউজ হয় আর একটার সঙ্গে একটা রিলেট করে দেয়, এই জন্য রিলেটিভ ক্লজ নাম হয়েছে। আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বের মতন ইউজ হয় সেন্টেন্সে, এবং এটা সাধারণত কন্ডিশন বোঝায় কিছু ক্ষেত্রে। তাহলে এই তিনটে সাব ক্লজ হয়। এবার তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার আমাকে কমপ্লেক্স করতে গেলে যে কোনো ক্লজ থাকতে পারে সাব ক্লজ? হ্যাঁ, যে কোনো ক্লজ থাকতে পারে। মেন ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা বললাম, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে
হয় অ্যাডভার্বিয়াল থাকবে, নালে নাউন ক্লজ থাকবে, নালে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, তবেই কিন্তু এটা কমপ্লেক্স। তাহলে বোঝা গেল যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি জিনিস। একটা মিনিমাম ক্লজ থাকবে এই মেন প্রিন্সিপাল ক্লজের সঙ্গে। প্রিন্সিপাল ক্লজ থাকবেই প্রেজেন্ট, তার সাথে একটা ক্লজ থাকবে, সেই ক্লজটা নাউন ক্লজ হতে পারে, সেই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, সেটা রিলেটিভ ক্লজ হতে পারে। তাহলে কম্পাউন্ড সেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার আমি ওটা পরে আসছি যে কিভাবে ডিপেন্ডেন্ট ক্লজটা কখন নাউন হবে কখন হবে, এটা একটা বিগ ব্যাপার। এটা আমরা এলাবোরেট এই ক্লাসেতে আলোচনা করার সময় পাবো না, তবু কিছুটা হলেও বলে দেবো, কেননা এখন আমায় কম্পাউন্ডটাই চলে যেতে হবে। তাহলে স্যার কম্পাউন্ড কি করে বুঝবো? আপনি তো বললেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বা মেন ক্লজটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এ একা কি করছে, আর বললেন ওটার সঙ্গে একটা ক্লজ যোগ হয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যোগ হয়ে, যেটা একা কি মানে দিতে পারে না, অর্থাৎ তার মধ্যে ভার্ব ফার্ব সবই আছে, একটা লিঙ্কার আছে, সেইটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, এটা কমপ্লেক্স হচ্ছে, জটিল বাক্য। এবার স্যার কম্পাউন্ড সেন্টেন্স কি করে হবে না? কম্পাউন্ড সেন্টেন্স খুব সোজা। এই এতে আবার ডিপেন্ডেন্ট ক্লজ নেই, এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে কোঅর্ডিনেটিং ক্লজও বলা হয় ইংরেজি ভাষায়। আমরা অত কনফিউশনে যাব না, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই বলবো, স্বাধীন বাক্য। এই দুটো স্বাধীন বাক্য একটা কোঅর্ডিনেটিং লিঙ্কার দিয়ে যোগ হবে। সেই লিঙ্কারটা অ্যাডভান্স স্টেজে অনেক বেশি আছে। তোমাদের মোটামুটি অ্যান্ড, বাট, অর, কখনো কখনো সো হয়, দেয়ারফর হয়, এগুলোই মনে রাখো। অ্যাডভান্স পুয়ার, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল, সে গরিব। আবার দেখো হি ইজ অনেস্ট, দুটোই আলাদা আলাদা মানে নিচের মধ্যে কোনো ক্লজের ব্যাপার নেই। তাহলে সে হয় গরিব, আবার দেখছি সে হয় সৎ। জেনারেলি গরিব হলে সৎ হওয়াটা খুব শক্ত, একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমি বুঝতেই পারবো, অ্যান্ড না বলে কিন্তু। সে গরিব কিন্তু সৎ। তাহলে স্যার আমি কি পুরোটা লিখবো? হ্যাঁ, পুরোটা লিখলে আমার কোনো অন্যায় নাই। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। স্যার কমনলি লিখতে পারি? হ্যাঁ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমি বুঝিয়ে দেবো যখন আমাকে ক্লাসিফিকেশন করতে হবে। তুমি কি করে করলে ভাই? তুমি তো এইটুকু লিখে দিলে অনেস্ট, তুমি অনেস্ট কি একটা সেন্টেন্স বলছো? না, আমি কমন নিতে পারি। আমার ইংলিশ সেন্টেন্সে বলে এক কথা বারবার এই করে না বলে, রিপিটেশন না করে আমি একবার বলতে পারি। ওই জন্য হি ইজ এটাকে কমন নি, হি ইজ। কিন্তু আমাকে যখন ক্লাসিফাই করে লিখতে দেবে, তুমি দেখাও কম্পাউন্ড সেন্টেন্স কি করে হয়েছে, তখন আমায় বলতে হবে আলাদা আলাদা করে হি ইজ পুয়ার বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, আর হি ইজ অনেস্ট, এটা আর একটা সেন্টেন্স। দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে, এই দেখো এইটুকু। এবার আমি ওটাকে শর্টকাটে লিখেছি, আমি ওটা শর্টকাটে নাও লিখতে পারি। বুঝতে পেরেছো? এই হচ্ছে যৌগিক বাক্য। তুমি বলবে স্যার তাহলে কি আরো যোগ হতে পারে? হ্যাঁ, একটা মিনিমাম যোগ হবে, তার সঙ্গে আরো একাধিক যোগ হতে পারে। বড় বাক্যে অনেক যোগ, তাতে কোনো অন্যায় নেই, সেটা কম্পাউন্ড। এবার স্যার আপনি বলেছিলেন যে কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স, একটা উদাহরণ দিয়ে। আমি কালকে সকাল সকাল উঠলাম এবং আমি বন্ধুর বাড়িতে গেলাম, যেটা কোন্নগর স্টেশন। আমি উঠলাম বলবো না, উঠবো বলবো, ফিউচার। টুমোরো I shall get up early in the morning and সেটা কমন আছে, and go to my friend's house which is situated in Kono। তাহলে and বলে একটা বললাম, go to my friend, আবার which is দিয়ে একটা ক্লজ দিলাম, ওই জন্য এটা কম্পাউন্ড কমপ্লেক্স হয়ে গেল। এটা আমরা আলোচনায় রাখছি না, জাস্ট বুঝিয়ে দিলাম যে কম্পাউন্ডেরও গুণ রয়েছে, কমপ্লেক্সেরও গুণ রয়েছে। ওই জন্য এবার আমরা চলে আসি শর্টকাটে। এই যে স্যার তিনটে ক্লজ একটু শর্টকাটে বলে দিন। হ্যাঁ, তিনটে ক্লজ কি ক্লজ বলবো না? ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ তো কিছু বলার নেই, ওটা তো নিরপেক্ষভাবে আমার মানে দিচ্ছে। ডিপেন্ডেন্ট ক্লজে ভার্ব থাকবে, একটা লিঙ্কার নিয়ে থাকবে, একটা ভার্ব থাকবে। লিঙ্কারটাই অনেক সময় সাবজেক্টের, হু ইজটাই সাবজেক্টের মতো ব্যবহার করা হবে। যেমন রাম ইজ এ গুড বয়, হু গোস টু স্কুল এভরিডে। এখানে হু গোস টু বলছি, রাম গোস টু বলছি না, হুটা লিঙ্কারটাই এখানে সাবজেক্ট হয়ে গেল, গোস হয়ে গেল, ভার্ব হয়ে গেল, আর বাকিগুলো বসে গেল। স্যার এইভাবে হয়ে গেল। তাহলে আপনি ডিপেন্ডেন্ট ক্লজের একটা বলে দিন, সিম্পল। বেশি বলতে গেলে এই ক্লাসে অনেক টাইম লেগে যাবে। তাহলে আমি কি করে বলবো? ফার্স্ট আমি বলছি নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজটা সাধারণত নাউন হিসেবে ব্যবহার করা হয়, কখনো সাবজেক্ট হিসেবে বসে, কখনো অবজেক্ট হিসেবে। আই নো দ্যাট রাম ইজ এ গুড বয়। আমি জানি যে রাম ভালো ছেলে। তাহলে আমি কি জানি বললে যেটা উত্তর পাচ্ছি সেটা অবজেক্ট, আই নো।
What I know? Ram, that Ram is a good boy. তাহলে এই that Ram is a good boyটা হলো নাউন ক্লজ পুরোটা। এই হচ্ছে নাউন ক্লজ। আবার এটাকে স্যার সাবজেক্ট হিসেবে ব্যবহার করুন। রাম যে ভালো ছেলে হয় আমার জানা, তাহলে আগে বসেন এটা দ্যাট রাম ইজ এ গুড বয়, কি স্যার রাম যে ভালো ছেলে, এবার ভাব ইজ হয় নন টু মি, প্যাসিভে লিখতে হবে। দ্যাট রাম ইজ এ গুড বয় ইজ নন টু মি, হয় আমার জানা, তাহলে এটা না দ্যাট রাম ইজ এ গুড বয় নাউন ক্লজ। এবার আমি চলে যাই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজে এরকম বড় পার্টকে আমরা নেবো না, সব সাধারণত লিঙ্কার হবে দ্যাট, হুইচ, হাউ, হ্যাঁ, হোয়ার এগুলো, এবং যাকে আমরা বলবো দ্যাট, হুইচ, হাউ, হোয়ার, ঠিক তার পাশেই ওটা বসাবো। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, বা যেটাকে রিলেট করছে রিলেটিভ ক্লজ। এটা রিলেটিভ প্রোনাউন বলা হয় লিঙ্কারগুলোকে তখন যখন রিলেটিভ হচ্ছে। ও, হুইচ, হুম এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই প্রোনাউনটা ঠিক আগের বাক্যটা, আগের শব্দটাকে রেফার করবে। হ্যাঁ, যেমন আমি বলি দ্য পারসন came to me yesterday. The person who came to me yesterday is my uncle. তাহলে the person is my uncle main clause, who came to me yesterday হচ্ছে সাব ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, কেন পারসনটাকে আমি হু বলছি। তাহলে হু কেম টু মি ইয়েস্টারডে এটা হচ্ছে রিলেটিভ ক্লজের মধ্যে হলো, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য পারসন বলে আমি কমা দিচ্ছি, দিয়ে তার সম্পর্কে ক্লজটা বলে দিচ্ছি হু কেম টু মি ইয়েস্টারডে, তারপরে ইজ দিয়ে বলছি মাই আঙ্কেল। তাহলে স্যার এটা কিভাবে ডিভিশন হবে? দ্য পারসন ইজ মাই আঙ্কেল মেন ক্লজ, আর হু কেম টু মি ইয়েস্টারডে হচ্ছে সাব ক্লজ। স্যার কেন এটা রিলেটিভ ক্লজ হলো? এটা হু দিয়ে শুধু পারসনকে বলে দিচ্ছে। এই হচ্ছে রিলেটিভ ক্লজ। এবার আমরা চলে আসি, বা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। কেন স্যার অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়? অ্যাডজেক্টিভের মতো কি করে ব্যবহার হচ্ছে? অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনকে দোষ গুণ প্রকাশ করলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। স্যার এখানে আমরা বলছি দ্য পারসন মানে নাউন, স্যার পারসনকে স্যার হু বলে বলে দিচ্ছে একটা কথা, তাহলে একে ক্লারিফাই করছি, পারসনকে কোয়ালিফাই করছি, এই জন্য একে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে। আর কেন স্যার রিলেটিভ? এ রিলেট করে দিচ্ছে পারসনটাকে, এই হু বলে পারসনটাকে রিলেট করে দিচ্ছে, রিলেটিভ প্রোনাউনের দ্বারা রিলেট করছে। হ্যাঁ, হু কেম টু মি ইয়েস্টারডে, সেই জন্য স্যার এর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ ক্লজও বলা হয়। তাহলে হয়ে গেল আমার সংক্ষেপে। যত প্র্যাকটিস করবে তত আরো শিখবে, অনেক প্রবলেম আসবে, কিন্তু এত সহজে তো বলে যাওয়া আর শেখা যায় না। তোমাকে বেসিক আইডিয়াটা দিলাম। এবারে আসছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অ্যাডভার্বের মতন ইউজ হয়, আমরা জানি ভার্বকে মডিফাই করে যেটা, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা দেখছি, দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা সাধারণত কন্ডিশনের পায়, এগুলো বিকজ দিয়ে হয়, অ্যাস মানে যেহেতু, সিন্স মানে যেহেতু দিয়ে হয়, দো বা অলদো একই কথা যদিও দিয়ে হয়। এটা আমার বাংলা ভাষায় বুঝে নিতে হবে যে কোনখানে কোথায়। আমি গতকাল স্কুল যাই, কারণটা কি ছিল না, আমি অসুস্থ ছিলাম। তাহলে আমি বলবো এটা যে ইয়েস্টারডে আই ডিড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ সিক। তাহলে ইয়েস্টারডে আই ডিড নট গো টু স্কুল, স্যার এটা স্বাধীন বাক্য, এটা সিম্পল সেন্টেন্স, এটা ইনডিপেন্ডেন্ট ক্লজ স্যার, এটা স্বাধীন ক্লজ। এটার সঙ্গে যোগ হচ্ছে বিকজ আই ওয়াজ ইল। এই বিকজ আই ওয়াজ ইল কারণ দিয়ে যোগ হচ্ছে স্যার, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে স্যার আরেকবার কিরম ভাবে লেখা যায়? যেহেতু দিয়ে লেখা যায় স্যার, এটাকে ঘুরিয়ে দেবো। যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি স্কুল যেতে পারি, তাহলে ক্লজটা আগে চলে এলো। অ্যাজ আই ওয়াজ ইল কমা আই ডিড নট গো, বা আমি যেতে পারিনি বলে আমি কুড নট গো টু স্কুল। এই আর স্যার উদাহরণ, আমি অসুস্থ ছিলাম কালকে আমি স্কুল গেছি, এটা আবার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, কারণ আসছে না, এটা কারণের উল্টো হয়ে যাচ্ছে, তখন দো বা অলদো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম কমা আই ওয়েন্ট টু স্কুলে দরকার ছিল, আমার পরীক্ষার ব্যাপারে কিছু বলা ছিল, এ ছিল, আমাকে কষ্ট করেও যেতে হয়েছে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি, সেখানে দো বা অলদো একই কথা দিয়ে আমি। আর কিসে হয়? WH ওয়ার্ডের মধ্যে হোয়েন দিয়ে হয়, টাইম। স্যার হোয়েন ইট ওয়াজ 6 AM টুডে ইন দ্য মর্নিং আই ওয়েন্ট টু রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে গেছি। এটা কিন্তু হোয়েন দিয়ে আমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারে। আর বাকি কোনো WH দিয়ে জেনারেলি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় না। আর কি দিয়ে হয়?
যদি যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এটা হয়ে গেল ক্লজ অ্যাডভার্ব। যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, কমা, এখানে স্বাধীন বাক্যটা আসছে, ইউ উইল পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ভালো করবে বা ভালো বা সফল হবে। তাহলে মেন আমি এই অল্প করে বলে দিলাম পার্টগুলো ক্লজের ব্যাপারটা, এলাবোরেট বললাম না, অনেক পড়তে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে নিয়মের অনেক ব্যতিক্রম আসবে, কিন্তু মেন বেসিক তোমাকে এইটা মাথায় সব সময় রেখে দিতে হবে, দিলে তুমি করতে পারবে। নাও আই এম গোয়িং টু আস্ক ইউ কোশ্চেন। তুমি বুঝতে পেরে গেছো যে সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড। আমি 4 বলেও লাস্টে বললাম 4টা কম্পাউন্ড কমপ্লেক্সটা নেবে না, জেনারেলি 3 পার্টস তোমরা মাথায় রাখবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে আমি ক্লজটা এসে যাচ্ছে বলে ক্লজটা প্রাইমারিলি আমি তোমাকে ডিসকাস করে দিয়েছি। এইবার আমি তোমাকে জিজ্ঞাসা করবো তোমরা কতটা বুঝতে পেরেছো সেইটা সম্পর্কে। আচ্ছা, তুমি বলো, এক একজনকে ডিসিপ্লিন ওয়েতে আমি জিজ্ঞেস করছি, কার কি জিজ্ঞাসা আছে। তুমি বলো অমৃতা, তোমার এটা কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বুঝতে, বা তোমার কিছু প্রশ্ন এর সম্পর্কে আমার কাছে করার আছে কিনা তুমি করো। ফার্স্ট এমনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে, কিন্তু নাউন ক্লজে দ্যাট ইউজ হয় লিঙ্কার হিসেবে, আর অ্যাডজেক্টিভ ক্লজেও দ্যাট। হ্যাঁ, দ্যাট এটা ভুল আইডিয়া। অনেক স্টুডেন্ট অমৃতা বলে যে স্যার দ্যাট মানে নাউন ক্লজ করব, তাদের এটা ভুল আইডিয়া। তুমি নাউন ক্লজ দ্যাট দিয়ে চিনবে না অমৃতা, তুমি নাউন ক্লজ চিনবে যে পুরো কথাটা ইউজ হচ্ছে দ্যাট দিয়ে চিন্তা করবে। দ্য পেন দ্যাট আই গেভ ইউ ইয়েস্টারডে ইজ মাই ফেভারিট পেন, তখন এটা দ্যাটটা হুইচের মতো ইউজ করছে। আমি যেটা তোমায় দিয়েছিলাম দ্যাট, এখানে পেনটাকে বলছে। দ্যাট ডাজন্ট মিন ইট উইল বি নাউন ক্লজ যে স্যার দ্যাট হয়েছে আপনি বলেছিলেন না, আমি ওটা বলিনি, কখনোই বলিনি দ্যাট মানে নাউন ক্লজ হবে। দ্যাট দিয়ে পার্ট থাকবে পুরোটা। আই নো দ্যাট, কি জানো স্যার দ্যাট বলে কি, আমি জানি যে আবার কি, আপনি কি যে জানেন, যে দিয়ে বলুন, দেখবে কথাটা আটকে যাচ্ছে, কথাটা আটকে যাচ্ছে, আমাকে বলতে হবে that my friend will come today, যে আমার বন্ধু আমার বাড়িতে আসবে, তবে বলুন স্যার এই দ্যাট দিয়ে যে কথাটা বললেন। তো দ্যাট দিয়ে তুমি নিজেই বুঝতে পারবে দ্যাট দিয়ে ওয়েদার আমি একটা জিনিসকে রেফার করছি নাকি দ্যাট দিয়ে কোনো কথা যে বলে বলতে চাইছি। দ্যাট দিয়ে যখন যে বলে কোনো কথা বলতে চাইবো তখন সেটা নাউন ক্লজে টেনে নেবে, আর দ্যাট দিয়ে যখন পার্টিকুলার একটা পেন বস্তু বা কাউকে বোঝাতে চাইবো সেটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলে না? আর কি প্রশ্ন আছে? আর মোটামুটি তোমার যে আইডিয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেসিক আইডিয়া সেটা তো শেষ নেই, এবং ক্রমশ ট্রাবল আসবে, কোশ্চেন অ্যারাইজ করবে, কিন্তু প্রাইমারিলি তোমার আর কোনো অসুবিধে নেই। আচ্ছা স্নেহা, তুমি বলো তোমার কিছু অসুবিধা আছে কিনা, কোনো এই তিনটের মধ্যে কোনো প্রশ্ন আমার কাছে করার কিছু আছে কিনা বলো। সিম্পল কমপ্লেক্স যেটা সেন্টেন্স, হ্যাঁ, দুটো সেন্টেন্স থেকে যে একটা সেন্টেন্স আনতে হবে, মানে ওটা কি দেখে করব? হ্যাঁ, দুটো সেন্টেন্স দিয়ে দিলে তোমায় জয়েনিং বলবে, দুটো কথা দিয়ে দিল যে কনফিউজ হয়ে যাবে। তুমি দুটো সেন্টেন্স ধরো, ইয়েস্টারডে আই রিটার্ন ফ্রম স্কুল at 4:30 PM, একটা সেন্টেন্স দিয়েছে I went to my friend's house then, আমি তারপর আমার বন্ধুর বাড়িতে গিয়েছি। তাহলে তুমি বলছো স্যার আমাকে এটা একটাতে করতে বলেছে, সিম্পলে জয়েন করতে বলেছে, তাহলে তোমাকে আবার এখানে আরেকটু ডিটেল বলতে হয় যে সিম্পল জয়েন করার সময় তোমাকে আগেই বলা হচ্ছে দুটো ভার্ব নিতে পারবে না। তাহলে তুমি কি করে বলবে একটা ভার্বে আমি স্কুল থেকে ফিরলাম, আবার আরেকটাকে বলবে আমি আমার বন্ধুর বাড়ি গেলাম, তাহলে ফেরা একটা ভার্ব আর বন্ধুর বাড়ি যাওয়া একটা ভার্ব, দুটো ভার্ব হয়ে যাচ্ছে। একটা ভার্বকে বুদ্ধি করে আমাকে রিডিউস করতে হবে, ডিডাক্ট করতে হবে। স্যার সেটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি তখন বলবো ফিরিয়া, যাইয়া, করিয়া। তার ইংরেজিতে বলা হয় পার্টিসিপল। কি পার্টিসিপল বলা হয় না? প্রেজেন্ট পার্টিসিপল। আমরা পার্টিসিপল দুটো ইউজ করি। পার্টিসিপল একটা ভার্বের কনজুগেশন চার্টে দেখবে যে গো এন্ড গান, ডু ডিড ডান, ব্রেক ব্রোক ব্রোকেন এগুলো আছে, লাস্টটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এটা একটা পার্টিসিপল বলি। আর একটা পার্টিসিপল আমরা তো বলি প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি করলে ভার্বাল নাউন হয়, জিরান্ড হয়, পার্টিসিপল।
তো প্রেজেন্ট ভার্বের সঙ্গে যখন তুমি সিম্পল করে পার্টিসিপল করবে করিয়া যাইয়া, তুমি বলবে স্যার রিটার্নিং ফ্রম স্কুল ইয়েস্টারডে, রিটার্নিং ফ্রম স্কুল গতকাল আমি স্কুল থেকে ফিরিয়া ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস। তো আইটা তুমি পরে দিতে পারো, রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরিয়া, আর রিটার্নটা ভার্ব রইল না, আগে ছিল আই রিটার্ন, ওটাকে রিটার্নিং ভার্ব আর রইল না, স্কুল থেকে ফিরিয়া কি করলাম আই ওয়েন্ট টু ফ্রেন্ড। তাহলে স্যার এখানে স্বাধীন বাক্য কোনটা? আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস হয়ে গেল স্বাধীন বাক্য, এটা সিম্পল সেন্টেন্স রয়ে গেল, কিন্তু এটা ক্লজ হয়ে গেল স্যার রিটার্নিং, সরি আমি ভুল বলছি, এটাও সিম্পল রইলো, এটাকেও আমি ভার্বটা মেরে দিলাম, তাহলে টোটাল বাক্যটা সিম্পল হয়ে গেল। এবার স্যার আমি এটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স কি করে করব? কমপ্লেক্স জটিল, কালকে আমি স্কুল থেকে এলাম, তাহলে স্যার when I come return from school I went to, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমি জয়েন করব। কেন স্যার অ্যাডভার্বিয়াল সুবিধা হলো টাইমের কথা বলে দিয়েছি, তাহলে এটাকে আমি কমপ্লেক্স করে দিব। স্যার এটাকে আমি যৌগিক করুন এবারে, তো আরোই সোজা, আমি দুটো কথা দুটোকে স্বাধীন বাক্য রাখবো। আই রিটার্ন ফ্রম স্কুল ইয়েস্টারডে, আই রিটার্ন ফ্রম স্কুল, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস। এবারে লিঙ্কারটা কোনটা সুবিধা হবে স্যার? বার তো কন্ট্রাডিক্টরি না, অ্যান্ড বলে দিই, আমি এলাম এবং গেলাম। ইয়েস্টারডে আই রিটার্ন ফ্রম স্কুল অ্যান্ড আইটা না বললে হবে অ্যান্ড ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস, যৌগিক হয়ে গেল, তাহলে ওটা সিম্পল হয়ে গেল যৌগিক। এবার দুটো দিয়ে করতে গেলে, দুটো দিয়ে জয়েন করতে গেলে এই নিয়মই করতে হবে। আবার অনেক সময় একটাই দিয়ে দেবে, রিটার্নিং ফ্রম স্কুল আই ওয়েন্ট টু ফ্রেন্ডস হাউস, এটাকে কমপ্লেক্স করো বা এটাকে কম্পাউন্ড করো, তাহলে ওই নিয়মেই আমার ব্রেক করে করতে হবে। এবার তোমার কি প্রশ্ন আছে? তার মানে কোন সেন্টেন্সটা আমি দেখে কি করে বুঝবো ওটা কোন মানে কোন সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স? সেটাই তো তুমি তার ডেফিনেশন থেকে বুঝে গেলে, এটাই তো এতক্ষণ বোঝালাম, যে যখন দেখবে যে এর মধ্যে কোনো লিঙ্কার নেই, একটাই ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব, মেন ভার্ব, তাকে সমাপিকা ক্রিয়া বলা হয় বাংলায়, ইংরেজিতে বলা হয় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি করে বুঝবো? যে আমি বাজারে গেলাম, আমি একটা কিনলাম, পেন কিনলাম, তাহলে আমি বাজারে পেন কিনতে গেলাম যদি বলি ইনফিনিটিভ দিয়ে, কিনতে কথাটা কিন্তু মেন ভার্ব নয়, আমি বাজারে গেলাম এটাই মেন ভার্ব। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন, এই টু বাইয়ের আগে টু বসাচ্ছি, এটা কিন্তু আর ভার্ব থাকছে না। পদ দিয়েও বলা যায় আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ পেন, তখনও ওটা ভার্ব থাকছে না, ওটা সিম্পল হয়ে গেল। তা তুমি সিম্পল বুঝবে, একটা ভার্ব থাকবে, দুটো ভার্ব থাকবে না, মেন ভার্ব একটা থাকবে, আর কোনো লিঙ্কার এতে থাকবে না, দ্যাট, হুইচ, হুম, হোয়েন, কিছু থাকবে না। তুমি তখন সহজেই সিম্পল সেন্টেন্স শিখে যাবে, ওতে কোনো ক্লজের কোনো ব্যাপার নেই। আর যখনই দেখবে কোনো ক্লজ যুক্ত হয়েছে, তখন তুমি জানবে এটা কমপ্লেক্স হয়েছে। আর যখনই দেখবে না দুটোই ক্লজ নেই, কিন্তু একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ আছে, তখনই তুমি জানবে যে এটা কম্পাউন্ড হয়েছে। তুমি দেখেই বুঝতে পারবে সেন্টেন্সটা কি, তোমাকে ডেফিনেশন জানলেই বুঝতে পারবে, তাই না? তোমাকে যদি বলা যায় যে তার ডেফিনেশনটা কি, তুমি সেই ডেফিনেশনের সংজ্ঞা অনুসারে সেন্টেন্সে তার ক্যারেক্টারটা দেখলেই তো বুঝতে পারবে যে এটা সিম্পল আছে কিনা। না স্যার এটাতে দুটো ভার্ব আছে, এটা কি করে সিম্পল হবে? সিম্পল তো নয়, অন্য হবে। এবার দেখি কমপ্লেক্স না কম্পাউন্ড। না স্যার অ্যান্ড ভার্ব দিয়ে যোগ করেছে, দুটোই সারি, তাহলে স্যার কম। না স্যার হুইচ দিয়ে একটা কথা বলছে, হুইচ দিয়ে কথা বলছে, দিস ইজ দ্য হাউস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, তো দিস ইজ দ্য হাউস বলে তো ছেড়ে দেয়নি, ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বলেছে, তাহলে সেটা এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তো এইভাবে চিনবে, এইভাবে তো চিনবে, আর কিছু না। আচ্ছা এ বলো তুমি, আরিফা তুমি বলো, তোমার কিছু এর মধ্যে প্রশ্ন আছে কিনা? যে কম্পাউন্ড সেন্টেন্স করি, হ্যাঁ। কম্পাউন্ড সেন্টেন্সে কি কি ভার্ব ইউজ করা হবে? ভার্ব বলতে যখন আমি প্রেজেন্ট টেন্সে লিখবো, প্রেজেন্টের ভাবে তো এটা তো কোনো প্রশ্ন হলো না, যে কোনো ভার্ব হতে পারে। তুমি কি বলছো? তুমি বলছো যে কালকে আমি মেলায় গিয়েছিলাম স্যার, বই মেলায় গিয়েছিলাম, আমি বই কিনেছি, আমি খেয়েছি, তো তুমি সেটা অ্যান্ড দিয়ে দিয়ে বলবে ভার্ব। আমি গিয়েছিলাম বললে তুমি কালকে ওয়েন্ট ভার্ব বলবে, আজকে যাই বললে আই গো ভার্ব বলবে, এটা তো কোনো প্রশ্ন হলো না। তোমায় প্রশ্ন করতে হবে স্যার কিভাবে বুঝবো লিঙ্কার, না অ্যান্ড বাট অর হতে পারে, বা কখনো কখনো সো হতে পারে কোনো ব্যাপারে। তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে, দেয়ার ফোর ফেয়ার ফোরও অনেক সময় হয়, ফরও অনেক সময় হয়, কিন্তু অত ডিটেলস তোমাদের সিলেবাসে থাকবে না। তোমাদের মাধ্যমিক সিলেবাসের মধ্যে যে কম্পাউন্ড সেন্টেন্স থাকবে সেটার মধ্যে অ্যান্ড, বাট, অর, সো, এই কটা মনে রাখলে আর কনফিউজিং হবে না।
তো কোনো দুটো বাক্যকে অ্যান্ড বাট অর সো দিয়ে যদি যুক্ত করি খালি তুমি জানবে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এবার যে টেন্সে তুমি কথা বলবে সেই টেন্সে হবে, যদি ফিউচারের কথা হয় ফিউচার টেন্সে হবে। তা কালকে সকালবেলা আমি পড়তে যাব কিন্তু তাড়াতাড়ি চলে আসবো। টুমরো আই শ্যাল গো টু রিড ইংলিশ বাট আই উইল রিটার্ন আর্লি। ফিউচারে বলছো যেহেতু কালকের কথা, ভার্ব ফিউচারে হবে। এটা তো তোমার দেখতে হবে কোন ভার্ব কোন টেন্সে আছে, সময়টা দেখতে হবে। আর ওই তোমার অ্যান্ড বাট অর সো দিয়ে যোগ হচ্ছে তুমি বুঝতে পারবে। আর যে দুটো যোগ হচ্ছে দুটোই স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর মধ্যে কোনো এ নেই, মানে আলাদা নেই, এগুলো সিম্পল সেন্টেন্স। তো আর কি আছে জানো? আচ্ছা তুমি বলো, অপু বলো। ইন্ডিপেন্ডেন্ট থেকে সিম্পল সেন্টেন্সটা আরম্ভ করে দেবো। কি থেকে? ইন্ডিপেন্ডেন্ট থেকে সিম্পল সেন্টেন্স। এটা তো তুমি কোশ্চেনটা ঠিক করতে পারলেন না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই তো সিম্পল সেন্টেন্স, এর মধ্যে কোনো ক্লজ নেই, এটাই তো সিম্পল সেন্টেন্স। অপু গোস টু স্কুল এভরিডে, অপু রোজ স্কুলে যায়, এটার মধ্যে এটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অপু রিডস ইংলিশ ভেরি ওয়েল, এটাই তো সিম্পল সেন্টেন্স। মাই ব্রাদার রিডস ইন ক্লাস 6, এটা তো সিম্পল সেন্টেন্স, এটাই তো সিম্পল সেন্টেন্স। এটার মধ্যে তোমার কি বোঝার অসুবিধা? এটা একটা ভার্ব থাকবে, এটার মধ্যে দুটো ভার্ব থাকবে না, এটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্সটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজের তো তিনটে বললাম, ওগুলো একা দাঁড়াতে পারে না। মেন ভার্ব যেটা, ক্লজকে দু ভাগে ভাগ করা যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই সিম্পল সেন্টেন্স, এটা একা দাঁড়াতে পারে, স্বাধীনভাবে মানে বলে দিতে পারে, ঠিক আছে? আর এইগুলো এর ওপর নির্ভর করবে করে হবে তখন কমপ্লেক্স হবে, বুঝতে পেরেছো? এটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমাকে একাকেই অর্থবহ বাক্য সাপ্লাই করবে। বলো আর কি জানা আছে? আর কিছু নেই। এ বলো, সুশ্রী বলো। যেটা হচ্ছে কোনো সেন্টেন্সে লিঙ্কার হিসেবে অ্যান্ড বাট এগুলো থাকলে সেটা কি শুধুই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে নাকি অন্য কোনো সেন্টেন্সের মধ্যেও অ্যান্ড বাট এগুলো থাকবে? শোনো, অ্যান্ড বাট দিয়ে যখন হয়তো বললাম কমপ্লেক্স কম্পাউন্ড হয়, যে কথাটা যুক্ত হচ্ছে অ্যান্ড বাট দিয়ে, সেটা যদি ভার্ব দিয়ে যুক্ত হয় তাহলে নিশ্চয়ই ওটা কম্পাউন্ডের নেচার হয়ে গেল। এবার তার সঙ্গে যদি আবার হুইচ হয়, আমি একটু আগেই বলে দিলাম যে টুমরো আই উইল গো টু স্টেশন, ফ্রম হোয়ার? আই উইল গো টু হাওড়া and I meet my friend who is coming from Delhi. এত কথা বলে দিলাম, এর মধ্যে অ্যান্ড আছে, বাট এই আছে, অ্যান্ড আছে, হুইচ আছে, হ্যাঁ সবই আছে। তো হুইচ দিয়ে যেটা যোগ হচ্ছে ওটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স, অ্যান্ড দিয়ে যেটা ভার্ব সমেত যোগ হচ্ছে বা বাট দিয়ে যোগ হচ্ছে, শুধু বাট দিয়ে দুটো কথা বলে দিলাম, এটা বাট ওটা, তাহলে তো হলো না। সেটা পুরো ভার্ব দিয়ে আমার দেখাতে হবে। তো হ্যাঁ, তুমি যদি বলো আই ওয়াজ ইল বাট আই ওয়েন্ট টু স্কুল, এই বাট আই ওয়েন্ট টু স্কুল এটা কম্পাউন্ড হয়ে গেল। তাই এইভাবে তোমাকে দেখবে যে বাট দিয়ে যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে সেটা কম্পাউন্ড হবে, বুঝতে পারছো? আমি যদি বলি ডু অর ডাই, গান্ধীজি বলেছিল করো অথবা মরো, স্যার ডুটা একটা সেন্টেন্স হচ্ছে, করো ওই ভার্ব দিয়ে সেন্টেন্স হচ্ছে, অথবা মরো অর্থাৎ তুমি যদি না করো, স্যার এটাকে তুমি আপনি জটিল বাক্যে করলে কি হবে? যদি তুমি না করো তুমি মরবে, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, কমপ্লেক্স। তাহলে কম্পাউন্ড যদি ওটা যদি বলে দেয় ইফ ইউ ডোন্ট ডু কমা ইউ উইল ডাই, এটা কমপ্লেক্স। এটাকে স্যার কম্পাউন্ড করো, সোজা ডু অর ডাই, ডু অর ডাই, ডু এটা একটা সেন্টেন্স হয়ে গেল কিন্তু একটা ওয়ার্ডে, ডু অর ডাই। খুব মজার ইংলিশ। তো এই হচ্ছে ব্যাপার, যে এইভাবে তোমার বুঝতে হবে। আর কিছু প্রশ্ন? আর এতক্ষণ আমরা মানে কিভাবে দুটো সেন্টেন্স জয়েনিং হয় সেটা বুঝলাম, কিন্তু যদি আমাকে কনভার্ট করতে দেয় সিম্পল থেকে কমপ্লেক্সে বা ওটাই তো কমপ্লেক্স বললাম। সিম্পলে, তো তখন মানে স্যার ওই নেচারটাকে আনতে হবে। ওই এই তো আমি একটু আগেই তো বললাম, মানে এটা আমি একটু আগেই বললাম yesterday I visited Kolkata where I met my friend.
যেখানে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব। এটাকে বলবে স্যার এটা তো কি হয়েছে, হোয়ার দিয়ে আমি মিট করেছি, এটা স্যার কমপ্লেক্স হয়ে গেছে, এটাকে কম্পাউন্ড করুন স্যার। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড মেট মাই ফ্রেন্ড দেয়ার আর স্যার বললাম আমি কলকাতায় গেছিলাম আমার বন্ধুর সঙ্গে, সেখানে দেখা করেছি। এটা কনভার্ট করেছিলাম, আগে কি বলেছিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট কলকাতা হোয়ার আই মেট মাই ফ্রেন্ড, আর ওটাকে কম্পাউন্ড করে দিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড মেট মাই ফ্রেন্ড দেয়ার, এটা হয়ে গেল। তো এইভাবে আমি কনভার্ট করবো, আমার নিউ রুলস জানলেই তো সেই রুলসে জানতে হবে। এইবার দেখো, এইবার কনভার্ট করার অনেকগুলো নিয়ম আছে। এবার সিম্পলতে একটা নিয়ম শেখালাম, ও তো এলাবোরেট না, ওটা তো এত দৃশ্যতে হবে না। যেমন ধরো আমি বাজারে গেলাম, মাছ কিনলাম, তাহলে টু দিয়ে আমি ইনফিনিটি দিয়ে করে দিলাম, ওটা সিম্পল হয়ে গেল। কারণ এইমাত্র তো স্যার বলেছেন আপনি টু দিয়ে ভাব দিতে পারেন। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট ফিশ, স্যার এটা তো হয়ে গেল আপনার যৌগিক বাক্য। স্যার এটাকে সিম্পল করুন, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ, মাছ কিনতে গিয়েছিলাম, সিম্পল হয়ে গেল। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট হোয়েন আই বট ফিশ, কমপ্লেক্স হয়ে গেল, যখন আমি মাছ কিনেছিলাম। বা আমি ঘুরিয়ে বলতে পারি, ইয়েস্টারডে হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট আই বট ফিশ, আমি যখন বাজারে গেছিলাম, বি নিয়ে কথাটাকে আমি বলবো ওই নেচারে নিয়ে চলে আসবো, ক্লজের নেচারে নিয়ে চলে আসবো। একটা কথাটাকে আমি বি নিয়ে বলবো, কথাটার মেন যে স্ট্রাকচার মানে সেটা তো চেঞ্জ করতে পারি না, সেটা আমাকে এক রাখতে হবে। আমার বাড়িতে একজন ভদ্রলোককে তুমি দেখেছিলে কালকে, সে আমার কাকা হয়, এই কথাটা আমি অনেক ভাবে বলতে পারি। Yesterday the person came to my you saw a person in my house, একটা সেন্টেন্সে বললাম he is my uncle, আবার বললাম yesterday whom you saw in our house is my uncle, হয়ে গেল। আবার আমি যদি বলি এটা কম্পাউন্ড অ্যান্ড বলে দেবো, yesterday you saw a person and he is my uncle, এবং সে হয় আমার কাকা। তো এইভাবে তো আমি কনভার্ট করি, এইভাবেই তো কনভার্ট করি। একেবারে স্যার সিম্পল বুঝিয়ে দিন, পর দিয়ে আইএনজি করে দিতে পারি, অনেক কিছু করতে পারি। সে না অনেক রুলস আছে, এইটুকু ক্লাসে সব রুলস কোনো আলোচনা, সেটা আবার একটা আলাদা ক্লাস হয়ে যাবে। স্যার কি কি প্রসিডিওর আছে, 6টা-7টা প্রসিডিওর আছে, সব আলোচনা করতে গেলে তুমি সেটা তোমার গুলিয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। তোমাকে এই ভাষা মানে লিখতে হবে, একটু লাইটলি নিতে হবে, যাতে করে তুমি এগুলো বুঝতে পারো। তারপরে আবার আমাদের অন্য ক্লাসে ওগুলোকে আরো ডিটেলিং করতে হবে। তো এখন মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে কি? আচ্ছা সৃজিতা, তোমার কি কিছু প্রশ্ন আছে? স্যার বলছিলাম যে কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্সে যদি চেঞ্জ করি তাহলে তার রুলটা কি হচ্ছে? কম্পাউন্ড থেকে তো কমপ্লেক্সে করলাম না স্যার, ওটা তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হচ্ছে। না, আমি কম্পাউন্ড থেকেও করেছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট ফ্রম হোয়ার আই ওয়েন্ট টু হাওড়া বলেছি, বা বলতে পারি হোয়ার আই বট এ ল্যাপটপ, যেখানে আমি ল্যাপটপ কিনলাম মার্কেট থেকে। তাহলে এটা কেন কম্পাউন্ডে বলতে পারবো না? ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ ল্যাপটপ, সোজা তো। আবার আমাকে কম্পাউন্ডে দিয়েছি, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ ল্যাপটপ, ইয়েস্টারডে হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট আই বট এ ল্যাপটপ, অনেকভাবেই বলতে পারি। বা আই ওয়েন্ট টু মার্কেট ফ্রম হোয়ার আই বট এ ল্যাপটপ, অনেক বলতে পারি। কম্পাউন্ডে অ্যান্ড বা ডটটাকে তুলে তুমি বললে স্যার আমি কালকে আমার জ্বর হয়েছিল, আমি স্কুলে গেছি, আমি বললাম কন্ট্রাডিক্টরি, তাহলে এতে হবে কমপ্লেক্সে হবে অলদো ইয়েস্টারডে অলদো আই ওয়াজ ইল আই ওয়েন্ট টু স্কুল। স্যার এটাকে কী করে তাহলে স্যার আমি কম্পাউন্ড করবো? ইয়েস্টারডে আই ওয়াজ ইল বাট আই ওয়েন্ট টু স্কুল, বাট হয়ে গেল, কিন্তু কথাটা এসে গেল, যাওয়ার কথা না। এইভাবেই আমি চেঞ্জ করবো, আমার বুদ্ধিতে বলে দেবে যে এটা বাট হচ্ছে না অ্যান্ড হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে, নাহলে হবে। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বললাম, এই উত্তরটা দাও প্রশ্ন, অর গেট আউট, নাহলে বেরিয়ে যাও, অথবা বেরিয়ে যাও। তার মানে আমি কি বললাম? কম্পাউন্ডে বললাম ইউ আনসার দিস কোয়েশ্চেন অর গেট আউট। কম্পাউন্ড কমপ্লেক্স কি করে করবো? ইফ ইউ ডোন্ট answer this question, or if you are unable to answer this question, you will go out of the room, বা you will go out. কমপ্লেক্স হয়ে গেল।
স্যার এটাকে আপনি করুন। তাহলে তোমাদের মোটামুটি সিম্পল স্ট্রাকচার হিসেবে যে সেন্টেন্স গঠন করা যায় 3 ভাগে আমি বললাম, মেন মনে রাখবে আপাতত তোমাদের সিলেবাসের জন্য। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং প্রত্যেকটা বলতে গিয়ে ক্লজ অটোমেটিক্যালি চলে এলো। ক্লজ যদিও আমি এলাবোরেটলি আলোচনা করলাম না, সিম্পল একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এইটুকু তোমাদের তাহলে ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাঙ্কস ফর লিসনিং টু মি। আজকে এখানেই থাক। ওকে।